এখন আমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্য এই দুটার ভিতরে ডিফারেন্সটা কি। তো আমাদেরকে এটা অ্যানসার করতে হলে অবশ্যই আমাদেরকে এখানে দেখে নিতে হবে এগুলোর ডিফারেন্সগুলো কি। তাহলে আমরা প্রথমে চলে আসি হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখন ডিফারেন্স দেখব, সংজ্ঞার ভিত্তিতে। চলো আমরা একটু আমাদের পার্থক্যটা দেখে নিই। অভ্যন্তরীণ বাণিজ্য বলছে একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। আর আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। খুবই সোজা। দ্বিতীয় হচ্ছে গিয়ে ভৌগোলিক সীমারেখা। অভ্যন্তরীণ বাণিজ্যে ভৌগোলিক সীমা অতিক্রম হয় না, আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক সীমা অতিক্রম হয়। তৃতীয় ডিফারেন্স হচ্ছে উপাদানের গতিশীলতা। একই দেশের অভ্যন্তরে উপাদানের হচ্ছে কি উপাদান সমূহ শ্রম, মূলধন ও উদ্যোক্তা অত্যন্ত গতিশীল হয়। যেটা হয় যে যখন আমি হচ্ছে গিয়ে ঢাকা থেকে যে আমি হচ্ছে কক্সবাজারে আমি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চাই, সেখানে কিন্তু খুব ইজিলি হচ্ছে ওখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে পরিমাণ আমার শ্রমিক দরকার, যে পরিমাণ আমার হচ্ছে গিয়ে মূলধন দরকার, যে পরিমাণ আমার হচ্ছে গিয়ে উদ্যোক্তা, আমি নিজে উদ্যোক্তা, আমি খুব তাড়াতাড়ি আমি কক্সবাজার চলে যেতে পারবো। এই যে আমার যে হচ্ছে আমার প্রোডাকশন করার জন্য যে ফ্যাক্টর অফ প্রোডাকশন যেগুলো আছে, যে এই উপাদানগুলোর গতিশীলতা খুব কি তাড়াতাড়ি। কিন্তু যখন বিভিন্ন দেশের ভিত্তিতে হচ্ছে জলবায়ু, সামাজিক রীতিনীতি, ভাষা, এইসবের পার্থক্যের কারণগুলোর যখন ডিফারেন্স থাকে, জলবায়ু ডিফারেন্ট, সামাজিক রীতিনীতি ভিন্নতা থাকে, ভাষার ডিফারেন্স থাকে, এইসবের পার্থক্যের কারণে উপাদান সমূহ সহজে কিন্তু গতিশীল হয় না আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তবে এখন যে যুগ চলে এসেছে, এখনকার যুগের ক্ষেত্রে হচ্ছে কি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য খুবই গতিশীল। কারণ হচ্ছে সবাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটা অ্যাকসেপ্টেবল একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা হচ্ছে গ্রহণ করেছি। কিন্তু তারপরেও একটা দেশের অভ্যন্তরে নিজের দেশের ভিতরে যেমন হচ্ছে গিয়ে একটা বাণিজ্য তৈরি করা যতটা গতিশীল, আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে কি গতিশীল করার ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। যেমন হচ্ছে কি এই যে লিগ্যাল পারমিশন, এক সরকার আরেক সরকার বা এক বাণিজ্য প্রতিষ্ঠান আরেক বাণিজ্য প্রতিষ্ঠানের ভিতরে যে লিগ্যাল পলিসি তৈরি করতে হয়, সেই সব হচ্ছে কি তৈরি করতে হয়তো একটু গতিশীলতাটা কম থাকে। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে কোনো পার্থক্য বা অবস্থার সৃষ্টি হয় না। কারণ কি আমরা তো সেম মুদ্রা ব্যবহার করছি। বাংলাদেশে করতে হলে আমরা টাকা ব্যবহার করে আমরা বাণিজ্য তৈরি করছি। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে পার্থক্যটা কিন্তু সৃষ্টি হয়। কারণ কি এই অবস্থায় বিভিন্ন মুদ্রার মধ্যে বিনিময় হার, এক্সচেঞ্জ রেটটা কখন কোথায় কবে কোন এক্সচেঞ্জ রেট, আজকে হয়তো বাংলাদেশের ডলারের ভ্যালু হচ্ছে 84.3, কালকে হতে পারে হয়তো আমাদের বাংলাদেশের টাকার হচ্ছে ডেপ্রিসিয়েশন হয়েছে, তখন হয়তো ডলারের ভ্যালু আরো বেড়ে গেল। আবার আমাদের বাংলাদেশের টাকার মান বেড়ে গিয়েছে, তখন হয়তো ডলারের এক্সচেঞ্জ রেট হয়ে আসলো 82.1। এই যে এক্সচেঞ্জ রেটের ডিফারেন্স, এটার জন্য কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বহু ধরনের হচ্ছে ডিফারেন্স তৈরি হয়। তাই এই যে বিভিন্ন মুদ্রার মধ্যে বিনিময় হার নিরূপণের প্রয়োজন পড়ে, এরপরে কিন্তু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। এরপর হচ্ছে সরকারের নীতি। এই বাণিজ্যের ক্ষেত্রে সরকার নীতি কোনো হচ্ছে বিভিন্নতা নেই, ঠিক আছে, এবং অভ্যন্তরীণ বাণিজ্যের উপর সংশ্লিষ্ট দেশের সরকারের সম্পূর্ণ প্রভাব রয়েছে। আমার দেশের যখন আমি বাণিজ্য আমি তৈরি করতে হচ্ছে, সেখানে মাত্র একটা সরকার, এবং আমাদের সরকার যে রীতিনীতি তৈরি করে দিয়েছে সেটা মেনে চললে আমি বাংলাদেশে একটা বাণিজ্য হচ্ছে গিয়ে তৈরি করতে পারবো। তাই এখানে সরকারের ডিরেক্টলি কোনো ইন্টারাকশন নেই। কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতির কিন্তু একটা বিভিন্নতা রয়েছে। ওই সরকারের এক নীতি, আমার সরকারের এক নীতি, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আলাদা আলাদা নীতি রয়েছে। এরূপ বাণিজ্যের ক্ষেত্রে বহু দেশ কিন্তু অংশগ্রহণ করে বিধায় বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন প্রকার নীতি ও উদ্দেশ্য বাণিজ্যের উপর প্রভাব কিন্তু বিস্তার করতে পারে। তাই বিভিন্ন দেশে যেরকম পলিসি রয়েছে, সেই পলিসির ভিত্তিতে আমার ইম্পোর্ট বা এক্সপোর্ট ইম্পোর্টের ট্যারিফ, কোটা, ট্যাক্স, সাবসিডি, এই জিনিসগুলোকে কিন্তু আমাকে তখন হিসাব করতে হচ্ছে। তাহলে আমরা মোটামুটি এখানে দেখে নিলাম সংজ্ঞা, ভৌগোলিক সীমার পার্থক্য, উপাদানের গতিশীলতা, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার এবং সরকারি নীতি, এই কয়টা পয়েন্টের উপরে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের ডিফারেন্স দেখে নিলাম। এই স্লাইডে আমরা আরো অনেকগুলো হচ্ছে পয়েন্টের ভিত্তিতে আমরা হচ্ছে ডিফারেন্স গুলাকে আলোচনা করব। চলো দেখি কি কি ডিফারেন্স ক্রিয়েট করা যায়। বাণিজ্য নীতির ডিফারেন্স। অভ্যন্তরীণ বাণিজ্যে বাণিজ্য নীতির কোনো পরিবর্তন হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পৃথক পৃথক বাণিজ্য নীতি প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য পৃথক পৃথক বাণিজ্য নীতির প্রয়োজন রয়েছে। এই গেল। তারপরে প্রাকৃতিক সম্পদ।
একই দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদে তেমন কিন্তু বৈশিষ্ট্যগত যেমন কোনো পার্থক্য নেই, তাই দেশের পণ্যগুলো কিন্তু একই রকম হয়। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যগত যথেষ্ট পার্থক্য রয়েছে এবং এই কারণে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ এক দেশে যে জিনিসটা আছে সেটা আমার দেশে না, এবং আমার দেশে হয়তো ওই জিনিসটার চাহিদা রয়েছে, ওই চাহিদা থেকেই তো আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হয়েছে। তাহলে প্রাকৃতিক সম্পদের থেকেও ডিফারেন্সটা দেখলাম। এরপর বাজারের ডিফারেন্সটা কি? একই দেশের অভ্যন্তরে বাজারের মধ্যে সামাজিক রুচি, পছন্দ, রাষ্ট্রীয় রীতিনীতি এসবের তেমন কোনো আসলে পার্থক্য আমরা লক্ষ্য করা যায় না। তার কারণ আমাদের দেশে সবার চয়েস, টেস্ট, ডিমান্ড কিন্তু একই রকম। আমাদের বাংলাদেশের মানুষকে সাধারণত বলা হয় যে মাছে ভাতে বাঙালি। তাই আমাদের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে স্টেপল ফুড হিসেবে আমরা ভাতকে ব্যবহার করি, তাই আমাদের ভাত প্রোডাকশন বা চাউলের প্রোডাকশন কিন্তু সবচেয়ে বেশি হয়। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে কি আমরা মাছ হচ্ছে আমরা পেয়ে থাকি। তাহলে সেটা আমাদের কি করে, এই ন্যাচারাল রিসোর্সেস থাকার ফলে কিন্তু আমাদের সামাজিক রুচিটা এস্টাবলিশ হয়েছে, হ্যাঁ, এবং আমাদের পছন্দ তৈরি হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় রীতিনীতি এইসবে তেমন করে অ্যাকচুয়ালি আমাদের পার্থক্য নেই, কিন্তু বিভিন্ন দেশের বাজারগুলো রাষ্ট্রের কি পৃথক পৃথক সীমানার দ্বারা আলাদা, মানে পৃথকীকৃত। এই জন্য সামাজিক রুচি, পছন্দ, রাষ্ট্রীয় নীতি এসবের দ্বারা এক দেশের বাজারের সঙ্গে অপর দেশের বাজারে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। মানে আমার দেশের বাজার যেভাবে অপারেট করছে, আমি যদি ভেনেজুয়েলার বাজারে যাই, বা আমি যদি অস্ট্রিয়ার বাজারে যাই, বা আমি যদি ফ্রান্সের বাজারে যাই, তাদের বাজার কিন্তু আমার বাজারের মতো না। তাদের বাজারে যে পণ্যগুলো বেশি বিক্রি হয়, হয়তো আমার বাজারে সেই পণ্যগুলো বেশি বিক্রি নাও হতে পারে, কারণ কি মানুষের রুচির পরিবর্তন রয়েছে। এই জিনিসটাকে দেখলাম। এরপর ভোগের পরিমাণ। অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে ভোগের পরিমাণ, ভোগ অভ্যাস স্থির থাকে। মানে আমার দেশে যে জিনিসটা মানুষের রুচি, সেই জিনিসের ভোগটা তো সবসময় কনস্ট্যান্ট। আমরা কিরকম লেভেলের আমরা ভোগ করব, কতটুকু কনজিউম করব, এটার ডেটাটা আমরা মোটামুটি জানি যে আমাদের বাংলাদেশে হয়তো যতটুকু জনসংখ্যা রয়েছে তাদের ভোগটা কতটুকু সেই সম্পর্কে আমরা জানি। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভোগের যে পরিমাণ, ভোগ অভ্যাস পরিবর্তিত হয়। যেমন যে সময় পর্যন্ত বাংলাদেশে হচ্ছে কি বাইরের দেশ থেকে খুব বেশি ল্যাপটপ আসেনি বা খুব বেশি মোবাইল আসেনি, সেই সময় কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু চিঠি সিস্টেমের উপর বা ফ্যাক্স এর উপরে হচ্ছে অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। আস্তে আস্তে মানুষজন যখন হচ্ছে কি বাংলাদেশে যখন খুব সহজলভ্যভাবে মানে খুব হাই টেকনোলজিক্যাল কম্পিউটার বা হাই টেকনোলজিক্যাল মোবাইল ফোন ব্যবহার করা শুরু করলো, তখন কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাবে কিন্তু মানুষের কিন্তু রুচির পরিবর্তন হলো, এবং তার ফলে কিন্তু বিভিন্ন জিনিস হচ্ছে ভোগ করার সুযোগ সৃষ্টি হলো। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে লেনদেনের ভারসাম্য। লেনদেনের ভারসাম্যর কোনো সমস্যা হয় না, ঠিক আছে। লেনদেনের ভারসাম্য কি থাকে? ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসটার ভারসাম্যের উপরে কিন্তু একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য তৈরি হয়। কিন্তু এখানে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেখি লেনদেনের সমস্যা বেশ জটিল এবং চিরন্তন একটা সমস্যা। কারণ প্রত্যেকদিন আমার হাজার হাজার পণ্য এবং সেবা লেনদেন হচ্ছে এক দেশের এবং আরেক দেশে। সো এটার যেটা থাকে, এই হিসাবটা, ইকুয়েশনটা চলমান ভাবে চলতে থাকে কম্পিউটারাইজ ভাবে, যেটা জটিল এবং চিরন্তন। যতদিন ধরে বাণিজ্য থাকবে, যতদিন ধরে প্রত্যেকটা দেশে অর্থনীতি থাকবে, সবসময় এরকম চলতে থাকবে। এরূপ বাণিজ্য লেনদেনের ভারসাম্যের সমতা স্থাপনের জন্য মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রা সংকোচন, আমদানি নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে হয়। তাই হচ্ছে গিয়ে এদের যে ভারসাম্যটা রাখতে হলে, মানে আমার দেশের হচ্ছে গিয়ে লেনদেন আমেরিকার সাথে করতে হলে, তাহলে আমাকে প্রথমে কি রাখতে হবে? আমার হচ্ছে মুদ্রা অবমূল্যায়ন হতে পারে বা মূল্যায়ন হতে পারে। আমার দেশে সাপোজ দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস ট্রিক শিখাই, যেমন আমার কারেন্সি যদি অবমূল্যায়ন হয়, তাহলে হচ্ছে কি ও আমেরিকার জন্য আমার দেশ থেকে পণ্য কিনা আরো বেশি ইজি হবে, কারণ আমার মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। তাহলে ইউএস ডলার দিয়ে আমার বাংলাদেশি টাকা বেশি কিনা যাবে। তখন কি হবে? আমার মুদ্রার অবমূল্যায়ন হলে বাংলাদেশের মানুষের বাইরের দেশের থেকে কোন একটা জিনিস কিনতে গেলে বেশি টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু বাইরের যারা বণিকেরা আছে তারা আমাদের বাংলাদেশ থেকে যখন কিনবে, তারা কম ইউএস ডলার দিয়েই আগে যতটুকু কিনতো ততটুকু কিনতে পারবে, অথবা তারা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে কম খরচ করবে, বা তারা ইউএস ডলার যতটুকু আগে খরচ করতো সেটা দিয়ে এখন বেশি প্রোডাক্ট কিনতে পারবে। ঠিক এরকম। তারপরে মুদ্রা সংকোচন বা হচ্ছে গিয়ে মুদ্রাস্ফীতি, এই জিনিসগুলো যদি চিন্তা করে, আমার দেশে যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে আমার কি হবে? আমার এক্সপোর্টের উপর ঘাটতি পড়বে। কারণ কি? আমার যখন প্রাইস বেড়ে যাচ্ছে তখন বাইরের দেশের বণিকের ইউএস ডলার বেশি প্রদান করতে হচ্ছে আমাকে। তার ফলে যেটা হচ্ছে যে তাদের খরচ বেশি পড়ে যাচ্ছে, তখন সে আমার কাছ থেকে রেডিমেড গার্মেন্ট না নিয়ে সে হয়তো ভিয়েতনামের কাছ থেকে সে প্রোডাক্ট কেনার চেষ্টা করবে। তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচনের হচ্ছে গিয়ে উপর এই জিনিসগুলো হলেও কিন্তু আমার কি হচ্ছে? লেনদেন ভারসাম্য ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে।
তারপর আমদানি নিয়ন্ত্রণের জন্য সরকার যদি এরকম ধরনের কোনো যদি স্পেশাল হচ্ছে ট্যারিফ বা কোটা যদি হচ্ছে দিয়ে দেয়, তখন যেটা হবে যে আমি এক মাসে হয়তো হচ্ছে কি এই 10,000 পিস কম্পিউটারের বেশি আমি আনতে পারবো না, সেক্ষেত্রে হয়তো একটা রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিল সরকার। বিভিন্ন জিনিসের উপরে কিন্তু হচ্ছে আমার আন্তর্জাতিক বাণিজ্য ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে বাণিজ্যিক নীতি, প্রাকৃতিক সম্পদ, বাজার, ভোগের পরিমাণ এবং লেনদেনের ভারসাম্যের ভিত্তিতে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভিতরে ডিফারেন্সটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা আরো কিছু হচ্ছে পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে ভাগ করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণ, যেমন অভ্যন্তরীণ বাণিজ্যিক কার্যক্রম কিন্তু অবাধে পরিচালিত হয়, এখানে আসলে তেমন কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ এই জিনিসটা সরকারের চোখের সামনে বা চোখের পিছনে যেভাবে বলি না কেন দেশীয় নীতি সবাই জানে এবং সেই নীতিতে সবাই হচ্ছে গিয়ে অবাধে একটা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ অবশ্যই আরোপিত হয়, কারণ কি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমার অন্য একটা দেশের হচ্ছে গিয়ে সাথে আমি বাণিজ্য করছি, অবশ্যই দুটো সরকারের নীতি মেনে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে আমাকে আন্তর্জাতিক বাণিজ্যটা করতে হবে। তারপর হচ্ছে গিয়ে সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বাণিজ্য একটা সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে হচ্ছে সংগঠিত হয়, আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু সার্বভৌম দেশের মধ্যে হচ্ছে গিয়ে সংগঠিত হয়। তারপর হচ্ছে স্বনির্ভরতা, অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্যময়ের ফলে দেশ স্বনির্ভর হয়, যেটা হয় যে আমার দেশের ভিতরে যদি বাণিজ্য যদি এক্সপ্যান্ড করে বা বৃদ্ধি পায়, তখন আমার দেশে কি হবে বাণিজ্য হচ্ছে বিভিন্ন দিকে প্রসারণ করবে এবং তার ফলে আমার দেশের বাণিজ্যের একটা বৈচিত্র্য তৈরি হবে। আর বৈদেশিক বাণিজ্যের ফলে অনেক ক্ষেত্রে দেশ পরনির্ভরশীল হয়ে পড়ে। এখানে যেটা হয় স্বনির্ভরতা কি, সাপোজ মনে করেন আমি বাংলাদেশে যদি কম্পিউটারটা তৈরি করতে পারতাম, আমি বাংলাদেশে যদি ভালো ফোন তৈরি করতে পারতাম, তাহলে কি আমাকে বাইরের দেশ থেকে বেশি দাম দিয়ে সেগুলো নিয়ে আসা লাগতো না, আমি কিন্তু নিজেই স্বনির্ভর হতে পারতাম। তাই অভ্যন্তরীণ বাণিজ্য যদি বৃদ্ধি করে, সেটা যদি এমন হয় যে অন্য দেশের যে আমি আমদানি করে নিয়ে আসতাম তার থেকে কম খরচেই আমি তৈরি করতে পারছি, তাহলে স্বাভাবিকভাবে তখন হচ্ছে গিয়ে আমি কিন্তু স্বনির্ভর হয়ে যাব। ঠিক তেমনই ভাবে বৈদেশিক বাণিজ্যের ফলে কি হচ্ছে আমি কিন্তু পরনির্ভরশীল হয়ে পড়তে হয় অনেক সময়, যেমন আমদানি নির্ভর দেশ, যেমন আমাদের দেশে যেটা কি হয় প্রত্যেক বছরই কিন্তু আমরা এই খবরটা দেখি যে দেশীয় পেঁয়াজ প্রোডাকশন করার পরেও ইন্ডিয়া থেকে আমার পেঁয়াজ নিয়ে আসা লাগতেছে, কারণ আমার দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে সেটা আমার দেশের সম্পূর্ণ চাহিদা মেটাতে পারছে না। তাই এই যে পরনির্ভরশীলতা, এখন যদি ইন্ডিয়া যখনই পেঁয়াজ দাম বাড়ায় দেয়, আমার বাংলাদেশের বাজারে তখন হচ্ছে পেঁয়াজের দামটা বেড়ে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে দেশীয় অবস্থাতে একটা হচ্ছে কি ভোক্তাদের ভিতরে একটা বিশাল ধরনের একটা হচ্ছে ভয়ের একটা সৃষ্টি হয়, এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই পরনির্ভরশীলতা হলে যেটা হয় যে ওই দেশের যখন প্রাইস আপ ডাউন করে, তখন আমাদের দেশেরও ভোক্তাদেরও হচ্ছে গিয়ে বেশি ব্যয় হয় অথবা সঞ্চয় হতে পারে। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রুচি ও পছন্দের ভিত্তিতে হচ্ছে গিয়ে পার্থক্য। বিভিন্ন অঞ্চলের মধ্যে মানুষের রুচি ও পছন্দের তেমন পার্থক্য থাকে না, কারণ একটা দেশে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের রুচিগুলো খুব কাছাকাছি। কিন্তু যেটা হয় যে বিভিন্ন দেশের মানুষের রুচি পছন্দ সামাজিক রীতিনীতি হচ্ছে গিয়ে পরস্পর থেকে পৃথক, তাই হয়তো তাদের প্রোডাক্টটা একটু ডিফারেন্ট হয়, সেটা আনার জন্য একটা কি হয় একটা ভ্যারিয়েশন হয়তো ক্রিয়েট হয়। এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে উৎপাদনের ব্যবস্থা। একটা দেশের ভিতরে যখন কারখানা, আইন, শ্রম ও রাজনীতি ইত্যাদি প্রায় একই রকম থাকে, তাই এখানে যেটা হয় যে খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ একটা দেশের একটা গার্মেন্টসের যে রীতিনীতি অন্য গার্মেন্টসের সরকার আরোপিত রীতিনীতি কিন্তু একই লেভেলের ট্যাক্স এমন প্রোভাইড করতে হয়, কর্মস্থলে একই রকমের নিয়ম কানুন মেনে চলতে হয়, তো সেই জন্য খুব বেশি একটা ভেরিয়েশন নেই। কিন্তু বিভিন্ন দেশের উৎপাদন ব্যবস্থা বিভিন্ন ধরনের হয় বলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশের মধ্যে একই ধরনের দ্রব্যের উৎপাদন ব্যয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন আমার দেশে হচ্ছে কি একটা গার্মেন্টসে যতটুকু উৎপাদন ব্যয় হবে, যে প্রোডাকশন কস্ট যতটুকু পড়বে, এটা যদি আমি অন্য একটা কান্ট্রিতে যাই তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে তাদের উৎপাদন ব্যয়টা কিরকম হবে। তার মানে এই যে ভেরিয়েশনটা তৈরি হয় উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের জন্য যে ফ্যাক্টর অফ প্রোডাকশন সেটাও ভেরিয়েশন হচ্ছে, আবার উৎপাদন ব্যয়ও কিন্তু এক দেশ থেকে আরেক দেশের জন্য হচ্ছে ভিন্ন হতে পারছে, সেই একটা ভেরিয়েশনও আমরা দেখতে পাই। তাহলে আমরা মোটামুটি এই স্লাইডটা থেকে নিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, রুচি ও পছন্দ এবং উৎপাদন ব্যবস্থার ভিত্তিতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য দেখে নিলাম। এবং আমরা এখানে সর্বশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিবহন ও বীমা, রাজনৈতিক প্রভাব এবং হচ্ছে পৃথক পৃথক হচ্ছে জাতীয় সরকারের ভিত্তিতে এই দুটোকে ভাগ করা। পরিবহন ও বীমার ক্ষেত্রে যেটা দেখি অভ্যন্তরীণ বাণিজ্যে পরিবহন ব্যয় হচ্ছে তুলনামূলক কম হয়, কারণ ছোট একটা জায়গা বা নিজের দেশের ভিতরে পরিবহন ব্যয়টা কিন্তু খুব বেশি হয় না, এর জন্য বীমা ব্যবস্থা কিন্তু বাধ্যতামূলক নয়। কিন্তু
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যয় কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়, কারণ সেগুলো কার্গো প্লেন অথবা হচ্ছে গিয়ে নৌপথে কিন্তু সেগুলোকে নিয়ে আসা হয়। তাই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কি হয়, বেশি হচ্ছে খরচ হয়। এবং হচ্ছে বীমা ব্যবস্থা মানে ইন্স্যুরেন্স করে কিন্তু হচ্ছে কি আমাদের ব্যবসাটা চালনা করতে হয়। এরপর আমি দেখি রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে কি হয়। অভ্যন্তরীণ বাণিজ্যের তেমন কোনো রাজনৈতিক প্রভাব নেই, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রায় রাজনৈতিক প্রভাব মোকাবেলা করা লাগে। এটা একটা জিনিস হচ্ছে গিয়ে দেখা যায়, কারণ ওই দেশের রাজনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যারি করছে, বা আমার দেশে যারা বাণিজ্য করছে তাদের ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যারি করছে। তো সেই জন্য রাজনৈতিক প্রভাবটা দেখা যাচ্ছে। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে পৃথক জাতীয় সরকারের ক্ষেত্রে, যেটা হয় যে প্রত্যেক দেশে নিজ নিজ জাতীয় সরকার দ্বারা পরিচালিত, তাই অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে পৃথক নীতির কোনো প্রয়োজন নেই, এক নীতিতেই সবাই ব্যবসা করতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশগুলো যারা রয়েছে পৃথক জাতীয় সরকার রয়েছে, এবং বাণিজ্যের ক্ষেত্রেও পৃথক পৃথক স্বাধীন নীতি তারা অনুসরণ করে, এক একজন আরেকজন নীতির সমন্বয় করে তারপরে একটা বাণিজ্যিক পলিসি করে তারপরে বাণিজ্যটা সংগঠিত হয়। তাহলে আমরা মোটামুটি এখানে এই তিনটা পয়েন্টের ভিত্তিতে আমরা ডিফারেন্স দেখে নিলাম। এছাড়াও খুচরা কিছু ডিফারেন্স আমরা দেখে নিব। সেগুলা যেমন হতে পারে যে অভ্যন্তরীণ বাণিজ্য নগদ অথবা ধার করে ক্রয় বিক্রয় করা হয়, ঠিক আছে। এখানে আমরা সাধারণত হচ্ছে মানে নগদ ক্যাশ করা অথবা হচ্ছে কি আমরা জিনিসটা হচ্ছে ক্রয় বিক্রয় করে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে লেনদেন হয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়। বাংলাদেশের অভ্যন্তরে যখন হচ্ছে কি ট্রানজাকশন হয় তখন হচ্ছে লেনদেনটা ব্যাংকের মাধ্যমেও হয়, কিন্তু সেই জিনিসটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য নগদ জিনিসটা নাই, সেখানে শুধুমাত্র ব্যাংক দ্বারাই হয়। কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্য যেটা হচ্ছে ডিরেক্ট ক্যাশ দিয়েও সম্ভব, ব্যাংকের মাধ্যমেও সম্ভব, সেটা হচ্ছে কি নগদ ভাবে আমরা হচ্ছে কি সেটাকে ট্রানজ্যাক্ট করতে পারি। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। সেকেন্ড হচ্ছে আন্তর্জাতিক ঘটনার প্রবাহ, যেমন সাপোজ অন্য দেশের এখন কি অবস্থা বা অন্য মহাদেশের এখন রাজনৈতিক বা ভৌগোলিক কি অবস্থা, সেটার উপরেও কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে গিয়ে ডিপেন্ড করে। যেমন উপসাগরীয় যুদ্ধ হতে পারে, বৈশ্বিক মন্দা চলতে পারে, আমেরিকান টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেল, বা দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো সুনামি হলো, এইসব ধরনের ঝামেলা হওয়ার ফলে যেটা হয় যে আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু ভেরিয়েশন হয়। অভ্যন্তরীণ বাণিজ্যকে কিন্তু এগুলো আসলে প্রভাবিত করে না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের কিন্তু দাম অথবা আন্তর্জাতিক বাণিজ্য স্টপ হয়েছে। যেমন কোভিড হওয়ার পরে কিন্তু চায়নার সাথে কিন্তু অনেকের বাণিজ্যিক ঘাটতি তৈরি হয়েছে, এই ধরনের জিনিস আমরা দেখতে পেয়েছি। তারপরে অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কিন্তু প্রয়োজন নেই, কারণ অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমার নিজের দেশীয় এক বণিক আরেক বণিকের সাথে দুজন বসে একটা ডিসকাশন করে একটা হচ্ছে গিয়ে তারা চুক্তি করতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কিন্তু সবসময় কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক, মানে বাংলাদেশের সাথে যেমন ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তো সেক্ষেত্রে তার সাথে হয়তো আমরা আন্তর্জাতিক কোনো বাণিজ্য নেই আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশ থেকে ওই দেশে পাসপোর্ট অফার করা হয় না। কিন্তু বা যেই দেশের সাথে আমাদের বাংলাদেশের সরকার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, খুব সম্ভবত আমরা দেখি না যে সেই দেশের সাথে আমাদের কোনো হচ্ছে গিয়ে কোনো লেনদেন রয়েছে বা কোনো হচ্ছে এই ধরনের কোনো বাণিজ্য রয়েছে। কিন্তু যেই দেশগুলোর সাথে, যেমন ইউরোপিয়ান অনেকগুলো দেশের সাথে বাংলাদেশের হচ্ছে গিয়ে বাণিজ্য চুক্তি রয়েছে, আমেরিকার সাথে রয়েছে, ইন্ডিয়ার সাথে রয়েছে, চায়নার সাথে রয়েছে, জাপানের সাথে রয়েছে, এগুলো কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই যে এদের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক ভালো, এবং তাদের সাথে কিন্তু আমাদের একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তাই আর যে ক্ষেত্রে আমরা দেখলাম অভ্যন্তরীণতে তাহলে কূটনৈতিক সম্পর্ক লাগছে না, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কূটনৈতিক সম্পর্ক লাগছে। এখন আমরা একটু ডিফারেন্ট একটা পার্সপেক্টিভে দেখি, যেটা হচ্ছে যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ তারা হচ্ছে কি বলছে তাদের দৃষ্টিতে উভয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান থাকলেও আধুনিক অর্থনীতিগণ মনে করেন যে উভয় বাণিজ্যের ভিত্তি এক হওয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তা মূলত মাত্রাগত, তা মোটেও শ্রেণীগত নয়। আসলে ক্লাসিক্যাল যারা ছিল তারা তো বেশ আগের অর্থনীতিবিদ, তারা বলতেছে যে আসলে যে আন্তর্জাতিক বাণিজ্য যেটা আসলে আছে সেটা মৌলিকভাবে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের থেকে ডিফারেন্ট। কিন্তু যারা হচ্ছে গিয়ে মানে এই আধুনিক যারা অর্থনীতিবিদগণ আছে তারা বলছে যে আন্তর্জাতিক বাণিজ্যটা আসলে সম্পূর্ণটা যে অভ্যন্তরীণ বাণিজ্য থেকে ডিফারেন্ট এমন কিছু না, এটা আসলে শ্রেণীগত না, যে দুইটা আলাদা আলাদা শ্রেণী, এটা খালি মাত্রাগত পরিবর্তন। কারণ মাত্রাগত বলতে হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্যের মাত্রাটা সীমিত আর আন্তর্জাতিক মাত্রার পরিসরটা বৃহৎ, এতটুকুই তারা ডিফারেন্সটাকে দেখে। আপনি বাংলাদেশে রাজশাহী থেকে বা আপনি বেনাপোল বর্ডার থেকে, বেনাপোল পোর্ট থেকে আমি হচ্ছে পেঁয়াজ নিয়ে এসে আমি রাজশাহীতে পৌঁছে দিচ্ছি,
কিন্তু বেনাপোল পোর্ট থেকে যে ইন্ডিয়া থেকে যে বেনাপোল পোর্টে আসলো সেটাও তো এক ধরনের হচ্ছে কি হলো আমার একটা বাণিজ্যের একটা প্রসেস। তার মানে জাস্ট যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র এই ভৌগোলিক সীমারেখার ভিত্তিতেই হচ্ছে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু আসলে এটা খুব বড় একটা শ্রেণীগত হচ্ছে কি ডিফারেন্স না, এটা জাস্ট মাত্রাগত, পরিসরটা কত বড় জাস্ট এতটুকুই হচ্ছে বোঝানোর চেষ্টা করছে। কারা করছে? আধুনিক অর্থনীতিবিদগণ। অধ্যাপক বার্টিল ওহলিন এর মতো বলছে যে অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণই হলো আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে বার্টিল ওহলিন বলছে যে অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণ হলো আন্তর্জাতিক বাণিজ্য। এটা একইভাবে আপনার ক্রিয়েটিভ লেখার জন্য কাজে লাগবে, এটা একইভাবে আপনার হচ্ছে গিয়ে কিসের জন্য? অবজেক্টিভ। কোন অর্থনীতিবিদ বলেছেন যে অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ হলো আন্তর্জাতিক বাণিজ্য? তখন উত্তর হবে বার্টিল ওলিন, বা বার্টিল ওলিনের উক্তি কোনটি সেটা লিখো, তখন কিন্তু আপনাকে এটা লিখতে হবে। তাহলে সে বলছে যে এই দু ধরনের বাণিজ্যের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, মানে সে বলছে যে এখানে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই, এখানে যে সিম্পলি হচ্ছে গিয়ে এটা একটা হচ্ছে গিয়ে মাত্রাগত পরিবর্তন, কিন্তু শ্রেণীগত বা মৌলিক কোনো পার্থক্য নেই এই দুই বাণিজ্যের ভিতরে। তাহলে মোটামুটি আমরা এখানে পার্থক্যটাও আমরা বিশ্লেষণ করে নিলাম।